এমন একটি জায়গার কথা কল্পনা করুন যেখানে বাতাসের ঘনত্ব এতটাই কম যে নিঃশ্বাস নিতেও ফুসফুসকে রীতিমতো যুদ্ধ করতে হয়। এমনকি শক্তিশালী জেটের ইঞ্জিনও যেখানে বাতাসের অভাবে শক্তি হারিয়ে ফেলে। এটাই তিব্বতী মালভূমির এক ভয়ানক অঞ্চল, যাকে অনেকে বলে ফরবিডেন জোন বা নিষিদ্ধ এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৪১১ মিটার উঁচুতে অবস্থিত এই বিমানবন্দরটি। এই উচ্চতা একটি সাধারণ যাত্রীবাহী বিমানের উড়ন্ত উচ্চতার থেকেও প্রায় অর্ধেকের কাছাকাছি। এই উচ্চতায় পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যেন আপনার শত্রুতে পরিণত হয়। এখানকার বায়ুচাপ সমুদ্রপৃষ্ঠের চেয়ে 40% পাতলা, যা যে কোনো সাধারণ ল্যান্ডিংকে পরিণত করে জীবনমরণ চ্যালেঞ্জে। অধিকাংশ প্রকৌশলীরাই বলেছিলেন যে এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর তৈরি করা কার্যত অসম্ভব, কারণ এখানকার বাতাস এতটাই পাতলা যে তা বিমানকে ভেসে থাকার জন্য প্রয়োজনীয় লিফট বা ঊর্ধ্বমুখী চাপ দিতে পারে না। তাই এখানে টেক অফ করতে হলে বিমানের প্রয়োজন হয় প্রচণ্ড গতির। তবে চ্যালেঞ্জটা কেবল বিমান ওড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আসল পরীক্ষা ছিল নির্মাণ কাজে। হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় যেখানে ঢালাই করার সাথে সাথেই কংক্রিট জমে বরফ হয়ে যায়, সেখানে কিভাবে গড়ে তোলা সম্ভব এই বিশাল রানওয়ে। চীন এখানে কেবল একটি টার্মিনালই বানায়নি, তারা $250 মিলিয়ন খরচ করে তৈরি করেছে এক উড়ন্ত চাকি, যা প্রকৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এক সময়ের জনমানবহীন এই পাথুরে ভূমিকে তারা রূপান্তর করেছে এক কৌশলগত প্রবেশদ্বারে। তারা প্রমাণ করেছে যে ভূগোল যদি আপনার উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে ম্যাপটাই বদলে ফেলুন। কিন্তু প্রশ্ন হলো, চীনারা এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলো? আর এমন একটি পাহাড়ি অঞ্চলে এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা কেন ছিল? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাওচেং ইয়াডিং বিমানবন্দরের প্রয়োজনীয়তা বুঝতে হলে আপনাকে প্রথমেই তাকাতে হবে পশ্চিম সিচুয়ানের মানচিত্রের দিকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ছিল এক নিষিদ্ধ জোন, যা হেন্ডুয়ান পর্বতমালার দুর্ভেদ্য দেওয়ালের আড়ালে বন্দী ছিল। এই বিমানবন্দর তৈরির আগে নিকটতম প্রধান শহর চেন্ডু থেকে দাওচেং পর্যন্ত 800 কিলোমিটার পথ পাড়ি দেওয়া ছিল মানুষের সহনশীলতার এক চরম পরীক্ষা। পাহাড়ের খাড়া সরু ঢাল আর আঁকাবাঁকা সব পথ মোকাবিলা করতে হতো আচমকা ভূমিধস, ভারী তুষারপাত এবং 5000 মিটারের বেশি উচ্চতার দুর্গম সব পাহাড়ি গিরিপথ। এই বিচ্ছিন্নতা পর্যটকদের জন্য কেবল সামান্য ভোগান্তি ছিল না, বরং এটি ছিল এক বিশাল অর্থনীতি সামাজিক দেওয়াল। গার্জে স্বায়ত্তশাসিত প্রিফেকচারের স্থানীয় তিব্বতী সম্প্রদায়ের জন্য দ্রুত যাতায়াতের অভাব মানে ছিল আধুনিক চিকিৎসা, শিক্ষা এবং অর্থনৈতিক বাজার থেকে ছিটকে পড়া। মেঘের রাজ্যে এই অঞ্চলটি ছিল এক সুন্দর কিন্তু দরিদ্র দ্বীপের মতো। চীনের গ্রেট ওয়েস্টার্ন ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে পাহাড়গুলিকে পাশ কাটিয়ে যাওয়ার মতো একটি কার্যকর সমাধানের প্রয়োজন ছিল, কিন্তু ভৌগোলিক বাস্তবতা ছিল নির্মম। জিওগ্রাফি গতানুগতিক সব সমাধানকে অসম্ভব করে তুলেছিল। এই খাড়া পাহাড়ে হাই স্পিড রেললাইন তৈরি করতে গেলে খরচ হতো জাতীয় গড়ের 10 গুণ বেশি, আর সময় লাগত কয়েক দশক। তাছাড়া এত উচ্চতায় জমে থাকা নড়বড়ে পাথরের বুক চিরে টানেল তৈরি করা ছিল অসম্ভব। তাই চীন সরকারের হাতে কেবল একটি চরম পথ খোলা ছিল, পাহাড়ের ভেতর দিয়ে নয়, যেতে হবে পাহাড়ের উপর দিয়ে। কিন্তু এই 4411 মিটার উচ্চতায় বিমানবন্দর তৈরি করা কেবল কোনো প্রকৌশলগত চ্যালেঞ্জ ছিল না, এটি ছিল ভূগোলের বিরুদ্ধে রীতিমতো এক প্রকার যুদ্ধ। লক্ষ্য ছিল একদম পরিষ্কার, 48 ঘন্টার এক দুঃস্বপ্ন যাত্রাকে মাত্র 1 ঘন্টার ফ্লাইটে রূপান্তর করা, দূরত্ব কমিয়ে হিমালয়কে আধুনিক চীনা অর্থনীতির মূল স্রোতে যুক্ত করা। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে হলে তাদের এমন একটি স্থাপনা তৈরি করতে হতো, এমন এক জায়গায় যেখানে মানুষের শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়ে, আর নির্মাণ কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতিও ঠিকমতো কাজ করে না। দাওচেং ইয়াডিংয়ের আসল শত্রু এখানকার এবড়োখেবড়ো জমি কিংবা হাড় কাঁপানো ঠান্ডা নয়, আসল শত্রু হলো স্বয়ং বাতাসের পদার্থবিজ্ঞান। কেন এই বিমানবন্দরটি প্রকৌশলবিদ্যার এক ব্যতিক্রমী উদাহরণ, তা বুঝতে হলে আমাদের তাকাতে হবে বাতাসের ঘনত্বের দিকে। সমুদ্রপৃষ্ঠে বাতাস থাকে ঘন এবং অক্সিজেনে ভরপুর, যা বিমানের ডানাকে ভেসে থাকার মতো প্রয়োজনীয় লিফট দেয় এবং ইঞ্জিনকে জ্বালানি পোড়ানোর জন্য প্রয়োজনীয় দম বা অক্সিজেন যোগায়। কিন্তু 4411 মিটার উচ্চতায় বায়ুমণ্ডল 40% পাতলা। এই পাতলা বাতাস একটি বিমানের স্বাভাবিক আচরণ সম্পর্কে আমাদের জানা সবকিছুকে বদলে দেয়। উচ্চতার প্রথম শিকার হয় ইঞ্জিনের কর্মদক্ষতা। হিমালয়ের পাতলা বাতাসে ইঞ্জিনের টারবাইন কম বাতাস পায়, ফলে থ্রাস্ট বা শক্তি কমে যায়। অবস্থাটা অনেকটা সরু স্ট্র দিয়ে শ্বাস নিয়ে ম্যারাথন দৌড়ানোর মতো। আর এখান থেকেই আসে দাওচেং ইয়াডিং বিমানবন্দরের সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য। বিশাল 4200 মিটার দীর্ঘ এই রানওয়েটি পৃথিবীর দীর্ঘতম বাণিজ্যিক রানওয়েগুলির একটি। সাধারণত বিশাল এয়ারবাস A380 এর মতো বিমানের জন্য এত বড় রানওয়ে আশা করা যায় না,
কিন্তু এখানে A319 বা বোয়িং 737-এর মতো তুলনামূলক ছোট বিমানগুলি নিরাপদে ওড়ার জন্যই এই বিশাল রানওয়ে যথেষ্ট। কিন্তু টেক অফ বা উড্ডয়ন তো যুদ্ধের অর্ধেক মাত্র। এই উচ্চতায় ল্যান্ড করা বা অবতরণ করাও সমানভাবে বিপজ্জনক। বাতাস পাতলা হওয়ার কারণে বিমান যখন রানওয়ের দিকে এগিয়ে আসে তখন এর গতি কমানোর মতো পর্যাপ্ত অ্যারোডাইনামিক ড্রাগ বা বায়ুর বাধা পায় না। এর ফলে স্বাভাবিকের চেয়েও অনেক বেশি গ্রাউন্ড স্পিড বা গতি নিয়ে বিমানকে ল্যান্ড করতে হয়। এই অতিরিক্ত গতির কারণে বিমানের ব্রেকিং সিস্টেম এবং টায়ারের উপর প্রচণ্ড চাপ পড়ে। দাউচেংয়ের ল্যান্ডিং কোনো আলতো অবতরণ নয়, এটি একটি উচ্চ গতির নিখুঁত গাণিতিক ধাক্কা, যেখানে পাইলটদের ভুল করার কোনো সুযোগ থাকে না। যদি ব্রেক ফেল করে কিংবা থ্রাস্ট রিভারগুলি সঠিক সময় কাজ না করে তবে 4 কিলোমিটার দীর্ঘ রানওয়ে বিমানকে থামানোর জন্য যথেষ্ট নয়। এটি সহজেই রানওয়ে ছাড়িয়ে ছিটকে পড়তে পারে। পাইলটদের মোকাবিলা করতে হয় ট্রু এয়ার স্পিড বা প্রকৃত বাতাসের গতির বিভ্রান্তিও। ককপিটের ইনস্ট্রুমেন্ট হয়তো এক গতি দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা মাটির উপর দিয়ে তার চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে ছুটছে। দাউচেং ইয়ার্ডিংয়ের পাতলা বাতাসের সেই অদৃশ্য শত্রুই ঠিক করে দেয় রানওয়ে কতটা দীর্ঘ হবে, নির্ধারণ করে দেয় লাগেজের ওজন কতটা হতে হবে, এমনকি ইঞ্জিনের ডিজাইনও কেমন হবে। বিশ্বের সর্বোচ্চ এই বিমানবন্দর তৈরি করা কোনো সাধারণ নির্মাণ প্রকল্প ছিল না। এটি ছিল এক বৈরী পরিবেশের বিরুদ্ধে 24 মাসের এক দীর্ঘ যুদ্ধ। 2011 সালে যখন প্রথম দলটি এই মালভূমিতে এসে পৌঁছায় তাদের সামনে ছিল ধারালো গ্রানাইট পাথর আর পার্মাফ্রস্টের এক বিশাল প্রান্তর, যেখানকার মাটি সারা বছরই বরফের মতো জমে থাকে। প্রথম বড় বাধা হয়ে দাঁড়ায় যন্ত্রপাতিগুলি নিজেই। সাধারণ বুলডোজার বা এক্সকাভেটারগুলি তৈরি করা হয় সমুদ্রপৃষ্ঠের অক্সিজেনের কথা মাথায় রেখে, কিন্তু 4411 মিটার উচ্চতায় অক্সিজেনের অভাবে এই যন্ত্রগুলির ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনগুলি ধুঁকতে শুরু করে এবং তাদের হর্স পাওয়ারও প্রায় অর্ধেকে নেমে আসে। প্রকৌশলীদের তখন নিয়ে আসতে হয় বিশেষ ধরনের হাই অ্যালটিটিউড মেশিন বা উচ্চতার জন্য উপযোগী যন্ত্রপাতি। সহজ কথায় বললে যন্ত্রগুলির শ্বাস নেওয়ার ব্যবস্থা করতে সেগুলিতে অতিরিক্ত টার্বোচার্জার লাগানো। এরপর শুরু হয় কংক্রিট ক্রাইসিস বা ঢালাইয়ের সংকট। 100 টন ওজনের বিশাল জেট বিমানের ভার সইতে পারে এমন 4200 মিটার দীর্ঘ রানওয়ে তৈরি করার জন্য প্রয়োজন ছিল বিশাল পরিমাণ কংক্রিট। কিন্তু তিব্বত মালভূমিতে গ্রীষ্মকালের মাঝরাতেও, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, সেখানে কংক্রিট শক্ত হওয়ার আগেই যদি ভেতরে জল জমে বরফ হয়ে যায় তবে পুরো রানওয়েটি ভঙ্গুর এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। এর সমাধান ছিল অ্যান্টিফ্রিজ অ্যাডিটিভ বা জমাট বিরোধী উপাদান এবং এক্সিলারেটরের এক বিশেষ রাসায়নিক মিশ্রণ। পাশাপাশি ব্যবহার করা হয়েছিল থার্মাল ব্ল্যাঙ্কেট, যা ঢালাই প্রক্রিয়ার সময় রানওয়েকে উষ্ণ রাখতে সাহায্য করে। এটি ছিল সময়ের বিরুদ্ধে এক প্রকার দৌড়। তবে এই উচ্চতায় প্রতিটি নিঃশ্বাসে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের চেয়েও 40% কম, ফলে নির্মাণ শ্রমিকদের প্রতিনিয়ত লড়তে হয়েছিল অ্যালটিটিউড সিকনেসে বা উচ্চতাজনিত অসুস্থতায়, অসহ্য মাথা ব্যথা এবং চরম ক্লান্তির মধ্যেও। প্রকল্পের কাজ এগিয়ে নিতে চীন সরকার কার্যকর করেছিল রোটেশন সিস্টেম পদ্ধতি। 24 ঘন্টা সেখানে মোতায়েন ছিল বিশেষ মেডিকেল টিম, আর প্রতিটি শ্রমিকের ইউনিফর্মের অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত করা হয়েছিল পোর্টেবল অক্সিজেন ক্যানিস্টার। তবে সমস্ত ধরনের এই প্রতিকূলতাকে পেরিয়ে 2013 সালের সেপ্টেম্বরে এই অসম্ভবকে অবশেষে বাস্তবে রূপ দেওয়া হয়। চীন এখানে কেবল একটি বিমানবন্দরই তৈরি করেনি, তারা পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য স্থানে সফলভাবে সম্পন্ন করেছিল একটি বিশাল লজিস্টিক্যাল পরীক্ষা। দাউচেং ইয়ার্ডিং টার্মিনালটি যখন যাত্রীদের চোখে প্রথম ধরা পড়ে তখন তাদের মনে হয় তারা যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্যে প্রবেশ করেছে। জনমানবহীন ধূসর মালভূমির বুক চিরে জেগে উঠেছে মসৃণ রূপালী এক চাকতি, যাকে স্থানীয়রা নাম দিয়েছে ফ্লাইং সসার বা উড়ন্ত চাকতি। স্থপতিরা এই বিমানবন্দরের ডিজাইনের অনুপ্রেরণা নিয়েছিলেন খাতা থেকে, যা তিব্বতের এক ঐতিহ্যবাহী পবিত্র উত্তরীয় এবং এটি পবিত্রতা ও আতিথেয়তার প্রতীক। কিন্তু এই সাংস্কৃতিক প্রতীকের বাইরেও এর গোলাকার এবং বক্ররেখার নকশা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারিতা সাধন করে, আর তা হলো হাঁটার দূরত্ব কমানো। 4411 মিটার উচ্চতায় একজন যাত্রীর জন্য মাত্র 50 মিটার অতিরিক্ত হাঁটাও হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারে এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে। তাই টার্মিনালটিকে বানানো হয়েছে এককেন্দ্রিক গুটিয়ে রাখা ঘাঁটির মতো, যেখানে গেট থেকে বের হওয়ার দরজা, চেক ইন থেকে বোর্ডিং সব কিছুর মাঝের পথটা যতটা সম্ভব ছোট রাখা হয়েছে। তবে আসল জাদুটা ঘটে ভবনের দেওয়ালের ভেতরে। এই টার্মিনালটি কাজ করে অনেকটা একটি প্রেশারাইজড বা চাপ নিয়ন্ত্রিত মহাকাশ স্টেশনের মতো। যেহেতু বাইরের বায়ুমণ্ডল খুবই পাতলা, তাই এই ভবনটিকে সজ্জিত করা হয়েছে বিশাল আকারের একটি সমন্বিত অক্সিজেন এনরিচমেন্ট সিস্টেম দিয়ে। দাউচেংয়ে প্রতিটি সফল ল্যান্ডিং হলো উন্নত চীনা বিমান প্রযুক্তি এবং বিশ্বের ছাদ জয় করা পাইলটদের ইস্পাত কঠিন স্নায়ুর এক নিখুঁত সমন্বয়ের প্রমাণ।
$255 মিলিয়ন বিনিয়োগ সামান্য মনে হতে পারে, কিন্তু এর আসল মূল্য চোকাতে হচ্ছে এখানকার ভঙ্গুর প্রতিবেশ বা ইকোসিস্টেমকে। ইদানিং নেচার রিজার্ভ, যাকে অনেকেই বলেন দি লাস্ট শাংগ্রিলা বা পৃথিবীর শেষ স্বর্গ, তা এখন এক দ্বিধার সংকটের মুখোমুখি। একদিকে এই বিমানবন্দর স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। 48 ঘন্টা সেই দীর্ঘ পথ চলার বদলে এখন পর্যটনের জোয়ার এসেছে, যা নতুন নতুন হোটেল ও সেবার মাধ্যমে হাজার হাজার তিব্বতী পরিবারের জীবিকা নির্বাহে সাহায্য করছে। কিন্তু অন্যদিকে হিমালয়ের বুকে এই ইনস্ট্যান্ট অ্যাক্সেস বা দ্রুত যাতায়াত ব্যবস্থা সেই নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলেছে, যা এতদিন এই জায়গাটিকে পবিত্র করে রেখেছিল। প্রতিদিন হাজার হাজার পর্যটকের আনাগোনা স্থানীয় সম্পদ এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। তবে এর বাইরে একটি প্রমাণিত সত্য যে আধুনিক প্রকৌশলবিদ্যার কাছে অগম্য বা পৌঁছানো অসম্ভব বলে কোনো জায়গা নেই। আছে কেবল কিছু চ্যালেঞ্জ যা সমাধানের অপেক্ষায় থাকে। দাউচেং ইয়ার্ডিং প্রমাণ করে যে আমরা এই পাতলা বাতাসেও প্রাণের সঞ্চার করতে পারি এবং এমন সব জায়গায় নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারি যেখানে আসলে কিছু থাকার কথাই ছিল না। হিমালয়ের চূড়ার পটভূমিতে যখন সেই রূপালী ফ্লাইং সসার বা উড়ন্ত চাকিটি জ্বলে ওঠে, তখন এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা আর জন্মগত ভূগোলের সীমানায় বা ম্যাপের কাঁটাতারে আবদ্ধ নই। আমরা এমন এক প্রজাতিতে পরিণত হয়েছি যারা নক্ষত্রের পানে নিজেরাই নিজেদের প্রবেশদ্বার তৈরি করতে সক্ষম। আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।